ইসলামকে পুরো মুসলিম জাতি ভালোবাসে। কুষ্টিয়া জেলার মানুষ কোরআনকে অবমাননা করার ফলে একটা ব্যক্তিকে পিটিয়ে হত্যা করে। তারা ইসলামকে এতটাই ভালোবাসে, কোরআনকে অবমাননা করার ফলে এটা কি তারা ঠিক করেছে নাকি এটা অন্যায় করেছে? আপনার কি মনে হয়? অবশ্যই যদি আপনারা সাক্ষ্য দিতেন যে উনি মুসলমান না বা ইমানদারও না, তাহলে আমি জানাজাতে অংশগ্রহণ করবো না বা করবো। তো বিস্তারিত ভিডিওতে পরে আসতেছি, চলুন আগে আমরা খুলনা জেলার ইতিহাস সম্পর্কে জেনে আসি। বাবার আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও। বাংলাদেশের হৃদয়ে অবস্থিত এক অনন্য জেলা কুষ্টিয়া। ইতিহাস, সংস্কৃতি আর আধ্যাত্মিকতার এক অপূর্ব মেলবন্ধন এই কুষ্টিয়া। কুষ্টিয়ার ইতিহাস বহু প্রাচীন। এক সময় এটি ছিল নদীপথ বাণিজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র। ব্রিটিশ আমলে এখানে গড়ে ওঠে নানা স্থাপনা, আর এই মাটিতে জন্ম নেন বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি রবীন্দ্রনাথ ঠাকুর। এই কুষ্টিয়ার শিলাইদহে অবস্থিত শিলাইদহ কুঠির বাড়ি, যেখানে বসে রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেছেন বহু অমর সৃষ্টি। শুধু সাহিত্যই নয়, কুষ্টিয়া আধ্যাত্মিকতার এক বড় কেন্দ্র। এখানে আছেন বাউল সম্রাট লালন শাহ, যেখানে প্রতিদিন ভক্তদের সমাগম হয় আর প্রতি বছর বসে লালন মেলা। এ জেলার মানুষ অত্যন্ত ধর্মভীরু ও অতিথি পরায়ণ। ইসলাম, হিন্দু, বৌদ্ধ সহ নানা ধর্মের মানুষ এখানে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে যুগের পর যুগ। বিশেষ করে গ্রামের মানুষ তাদের সহজ সরল জীবনযাপন আর আন্তরিকতা যে কোনো ভ্রমণকারীর হৃদয় ছুঁয়ে যাবে। ভিউয়ার্স, আমি আপনাদের জন্য পৃথিবীর যে কোনো দেশের ইতিহাস, সংস্কৃতি এগুলো নিয়ে আপনাদের মাঝে ভিডিও শেয়ার করে থাকি। আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই সবাই ফলো করবেন। কুষ্টিয়ার গ্রামীণ জীবন শান্ত, সবুজ, কৃষি নির্ভর, যেখানে মানুষ ভোরবেলায় উঠে মাঠের কাজ, নদী ও প্রকৃতির সমৃদ্ধ দিন কাটায়। বিপরীতে কুষ্টিয়া শহরের জীবন দ্রুত, যান্ত্রিক, ব্যস্ত, যেখানে মানুষ প্রশাসনিক, বাণিজ্যিক ও আধুনিক সুবিধা সম্পন্ন যান্ত্রিক জীবনযাপন করে। কুষ্টিয়ার গ্রামের কৃষকরা ভোরের আলোয় নাঙ্গল নিয়ে জোয়াল নিয়ে মাঠে যায় এবং গ্রামীণ নারীরা ঘরে বসে হাতের কাজ করে। কুষ্টিয়ার গ্রাম মানেই ভোরের পাখির ডাক আর মাটির ঘ্রাণ। কুমারখালী বা খোসখার মাঠ জুড়ে কৃষকের সোনালী ফসল, ধান, পেঁয়াজ আর মিলনের তিলের মালা। এখানে মানুষ প্রকৃতির সাথে মিশে থাকে। সহজ সরল জীবন আর মেহমানদারিতে ভরা তাদের মন। গ্রামের মানুষ শহরের ওই জ্যামের মধ্যে থাকতে পারবে না। এই খোলা বাতাস, নদীর ঘ্রাণ, এটাই তাদের স্বর্গ। অন্যদিকে কুষ্টিয়া শহরের মানুষের জীবনযাত্রা সাংস্কৃতিক ঐতিহ্য, বাউল সাধনা এবং উন্নত নাগরিক সুবিধার এক অনন্য মিশ্রণ। এটি সাংস্কৃতিক রাজধানী হিসেবে পরিচিত, যেখানে মানুষ বাউল সম্রাট লালন শাহ এবং রবীন্দ্রনাথ ঠাকুর স্মৃতি বিজড়িত পরিবেশে শিল্পকর্ম সহিত চর্চা করেন। কুষ্টিয়া জেলার অর্থনীতি উন্নত, শিক্ষা এবং নদী রেলপথের বাণিজ্যিক কারণে এখানকার জীবন বেশ উন্নত এবং শান্ত। কুষ্টিয়াকে বলা হয় সাংস্কৃতিক রাজধানী। বাউল গানের মর্মে সাধক লালন শাহের মাজার এবং রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠির বাড়ি এখানকার সাংস্কৃতিক জীবনের কেন্দ্রবিন্দু। কুষ্টিয়া জেলার অর্থনীতি মূলত শিল্প বাণিজ্যিক নির্ভর। গ্রামের মানুষের থেকে শহরের মানুষের জীবন একটু বৈচিত্র্যময়, সেটা আমি আপনাদেরকে আগেই বললাম। কারণ শহরের মানুষ একটু সাংস্কৃতিক নিয়ে বা বিনোদন নিয়ে একটু মগ্ন থাকে, কিন্তু গ্রামের মানুষ আবার তা করে না। গ্রামের মানুষরা সম্ভবত তারা কৃষক, কৃষিকাজ এবং তাদের কর্ম নিয়ে বেশি ব্যস্ত থাকে, কিন্তু শহরের মানুষ তারা একটু সংস্কৃতি বা বিনোদন পেলে অনেক খুশি হয়। কুষ্টিয়ার খজনগড় বাংলাদেশের অন্যতম বৃহৎ চাল উৎপাদন কেন্দ্র, যা দেশের মোট চালের চাহিদার উল্লেখযোগ্য অংশ পূরণ করে। এছাড়াও তিলের খাজা, কুলফি, মালাই, টেক্সটাইল মিল, চিনি কল এবং বেসিক শিল্প এলাকা মানুষের জীবিকার প্রধান বাহন। গড়াই নদীর তীরে অবস্থিত কুষ্টিয়া শহরটি, যেখানে বড় বাজার, বাণিজ্যিক কর্মকাণ্ডের কেন্দ্র, লালন শাহের মাজার এবং কুমারখালীর শিলাইদহ কুঠির বাড়ি পর্যটন এবং সাংস্কৃতিক প্রধান কেন্দ্র। শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে কুষ্টিয়া জেলার উচ্চ শিক্ষা ভালো সুবিধা রয়েছে, যার মধ্যে কুষ্টিয়া সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ অন্যতম। এখানে শিক্ষার হার ভালো এবং মানুষের জীবনযাত্রার মান বেশ আরও ভালো এবং উন্নত। কুষ্টিয়ার ঐতিহ্যবাহী খাবারের মধ্যে বিশেষ করে তিলের খাজা খুবই জনপ্রিয়। গাইস, আপনাদেরকে তিলের খাজা কেমন লাগে? আমাকে কিন্তু অনেক ভালো লাগে, আমি মাঝে মাঝে খাই। আমাদের বাজার থেকে কিনতে পাওয়া যায়। মানে এখানের তিলের খাজা ওখানকার মতো মানে এতটা হবে না, কিন্তু যেটা বাজারে পাওয়া যায় এটা কিন্তু বেশ ভালো। আপনি কি দেখেছেন বা খেয়েছেন? যদি দেখে থাকেন বা খেয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন।
সব দিক থেকে আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে কি কুষ্টিয়া জেলা সব দিক দিয়ে অনেক ভালো, অর্থনৈতিক, সামাজিক, শিক্ষা ব্যবস্থা এবং ইতিহাস, বিখ্যাত খাবার, সেখানকার বিখ্যাত ব্যক্তি, সব মিলিয়ে কুষ্টিয়া জেলা আমার কাছে অনেক ভালো লাগছে। কিন্তু কুষ্টিয়া জেলার মানুষ অত্যন্ত ধর্মভীরু, যার কারণে আমি খবর নিয়ে দেখেছি সেখানকার একটা মাজারে একটা লোক কোরআন অবমাননা করেছিল এবং ইসলামকে নিয়ে একটু কটূক্তি বলেছিল, যার কারণে যেটা হয়েছে সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। আর এই কোরআন যারা দিচ্ছে তারাও মূর্খ, যারা পড়ছে তারা আরো। আমি এলাকায় এলাকায় ঘুরে মানুষের কাছ থেকে শুনে নিয়েছি যে আসলে সেখানে কি ঘটেছিল। তো তারা আমাকে যেটা বলল, কোরআন শরীফ যে তৈরি করে সেও মূর্খ এবং যে পড়ে সেও মূর্খ। হচ্ছে এমন একজন ব্যক্তি মাহাদি ইমাম হিসাবে নিজেকে জাহির করে। এই যে শামীম কালান্দর বাবা, শামীম জাহাঙ্গীর দরবার শরীফ, এই দরবার শরীফে ইসলাম বিদ্বেষী কার্যকলাপ চলমান থাকে। এরই ধারাবাহিকতায় গত পরশুদিন রাত্রে সে হচ্ছে ফেসবুকে একটা লাইভ পোস্ট করে, যেখানে লেখা ছিল কোরআন শরীফ যে তৈরি করে সেও মূর্খ এবং যে পড়ে সেও মূর্খ। তো আমরা মুসলমান হিসাবে আমাদের এটা কাম্য না। এইখানে যে ধরনের কার্যকলাপ হয় সেটা সম্পূর্ণরূপে ইসলাম বিদ্বেষী হওয়ায়, আর এই ঘটনার পরিপ্রেক্ষিতেই এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে আজকের হচ্ছে এই আগুন বা ভাঙচুর এগুলো দেখতে পাচ্ছেন। এইটা না হওয়ার কারণ বা এটা ঘটবে না এরকম কিছু আশা করে আমরা ইতিপূর্বে তাকে নিষেধও করছি। এইখানে প্রতিদিন রাত্রেবেলায় মানে সন্ধ্যা 7:30 বা 8টার পরে থেকে যে ধরনের কার্যকলাপ হয়, যদি এলাকার মানুষ মানে যার ইসলাম আছে মনে, এরকম করে মানুষ যদি দেখে তাহলে হচ্ছে সে জুতা পিটা করবে। নিত্য হয় যেটা হচ্ছে যাত্রা। তো আমি আরো খোঁজ নিয়ে দেখেছি, এখানকার খোঁজ খবর নেওয়ার পরে আমি যা বুঝলাম এখানকার মানুষ ইসলামকে ভালোবাসে। শুধু তারা না, ইসলামকে সবার ভালোবাসা উচিত যদি আপনি মুসলমান জাতি হয়ে থাকেন। কিন্তু তারা যেটা করেছে এটা সম্পূর্ণ একটা বেআইনি এবং তারা অন্যায় করেছে আমার যেটা মনে হচ্ছে। তবুও যেটা করা উচিত হয়নি, একটা মানুষকে এভাবে মারিয়ে তাকে হত্যা করা এটা উচিত হয়নি। কারণ আইন ছিল, দেশে আইন আছে, প্রচলিত আইন ছিল, তাকে আইনের আওতায় আনা উচিত ছিল। তারপরেও আমি স্থানীয় লোকের কাছ থেকে শুনেছি এখানে আসলে কি ঘটেছিল। দেখলাম যে ভ্যানে এবং অটোতে কিছু লোক স্লোগান দিতে আসলো, শামীম বাবার আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও, এই বলতে বলতে আসলো। তারপরে কিছু কিছু লোক বলতেছিল যে কোরআন সম্পর্কে, ইসলাম সম্পর্কে সে বিরূপ মন্তব্য করেছে। সেই বিরূপ মন্তব্যটা কি? সেটা ছিল যে কোরআন যে লিখেছে সে অশিক্ষিত, যারা কোরআন পড়ে তারাও তো অশিক্ষিত। এটা হচ্ছে আসল ঘটনা। আর আরও অনেক ঘটনাই ঘটে গেছে, তো সেগুলো আপনাদেরকে দেখাতে পারলাম না, ভিডিও বড় হয়ে যাবে। তো এখন যখন হাসপাতাল থেকে নিয়ে আসে লাশ, তখন দাফন করার পরে যখন জানাজার নামাজ শুরু হয় তখন জানাজারের ইমাম কি বলেছিল একটু দেখে আসি। যদি আপনারা সাক্ষ্য দিতেন যে উনি মুসলমান না বা ইমানদারও না, তাহলে আমি জানাজাতে অংশগ্রহণ করবো না বা করবো, আমরা জানাজা দেবো। তাহলে আপনারা কি বলছেন ভাই, ইনি কি ইমানদার কি ছিল? একেবারে বিশ্বাস করতে পারি সে মুসলমান নাকি? মুসলমান আমরা বিশ্বাস করে থাকি, বিশ্বাসিত হয়ে থাকে, সময় মনে হয় যে মুসলমান ছিল, ইমানদার ছিল, তার জন্য জানাজা যদি মনে হয় তাহলে আমরা জানাজা নিয়ত করি এবং জানাজা দিয়ে ওনার জন্য দোয়া করি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জিন্দেগিটা যেন ওনার মাফ করে দেয়, ভুলগুলো মাফ করে দেয়, আল্লাহ যেন পরকালে জান্নাতের উচ্চ মাকাম ওনাকে দান করে। যেহেতু তিনি গণপিটুনিতে মারা গেছে, এখন সে মুসলমান ছিল কি না ছিল এটা আমি বলতে পারবো না। আর ইমান যেটা বলল যে যদি আপনারা চান আমি না জানাজার করব, আর যদি আপনারা না চান তাহলে আমি জানাজার করব না, সে কি মুসলমান ছিল? তো এটা বলার পরে সবাই বলল যে হ্যাঁ মুসলমান ছিল, আপনি জানাজার নামাজ পড়ান। তো এটাই হচ্ছে আসল ঘটনা। তো কুমিল্লায় এই মর্মান্তিক ঘটনাটা ঘটে গেছে, পুরো বাংলাদেশ আলোড়ন সৃষ্টি করেছে। তবে এটার জন্য অনেকে তীব্র নিন্দাও জানিয়েছেন এবং এটার জন্য আবার অনেকে বাহবাও দিয়েছেন। কিন্তু ইসলামের দিক দিয়ে, ধর্মের দিক দিয়ে এটা কখনো কাম্য নয়, কারণ ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। আর এটা যেহেতু এটা অন্যায় করেছে, যদি সত্যি অন্যায় করে থাকতো তাহলে এটা আইনের আশ্রয় নেওয়ার দরকার ছিল। কিন্তু যেটা কুমিল্লাবাসী যেটা করেছে, আপনার কি মনে হয় আসলে ভালো কাজ করেছে নাকি অন্যায় করেছে? অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহর কোরআন বিরুদ্ধে কোনো কথা হয় না, বুঝছেন? আর যদিও হয়ে থাকে ভুল ত্রুটি, মনে করেন কোরআন রিসার্চ করে প্রমাণ নেবে, প্রমাণ নিয়ে তাকে জেলে দিক, কিন্তু ভাঙতে আসবে কিসের জন্য বলেন? আসলে আমি দেখি নাই ওদের। আর হচ্ছে মনে করেন শামিন বাবু গোয়ের ডিব্বা খাচ্ছে, তাহলে মধুর ডিব্বাওয়ালারা কেন এই দরবারে ভাঙতে আসছে? সো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আমার পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজ ফলো করবেন। ধন্যবাদ আমার ভিডিওর সাথে থাকার জন্য।